প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকেও সুপ্রিম কোর্টে একটা বিরাট ধাক্কা খেয়েছে এই রাজ্যের সরকার। ডিএ মামলাতে একটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি একেবারে সরাসরি জানবো যারা মামলা লড়ছেন আইনজীবী তাদের কাছ থেকে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফিরদৌস শামীম, দিল্লি থেকে সরাসরি রয়েছেন, দেখতেই পাচ্ছেন। ফিরদৌস বাবু, আপনারা যা করছেন তো রাজ্য সরকারকে তো মেরে ফেলবেন, যা শুরু করেছেন। চাকরি মামলাতে হেরে গেল রাজ্য সরকার, অযোগ্যদের চাকরি বাঁচাতে চেয়েছিল, হেরে গেছে এখনো পর্যন্ত। আবার ওরা নাকি আবার কি অর্ডার মানে পুনর্বিবেচনা করার জন্য আবার নাকি ফাইল করেছে। যাই হোক, আবার ডিএ মামলা দেব না, কোথায় পাবো, কেন দেবো। আমরা এই রাজ্যের একরকম সিস্টেম, অন্য রাজ্যের অন্যরকম সিস্টেম হতে পারে, কেন্দ্রের সঙ্গে আমাদের কি মিল আছে, এইসব বলা হতো। কিন্তু সুপ্রিম কোর্ট নাকি আজকে কি একটা অর্ডার করেছে, কত পার্সেন্ট দিতে হবে আপাতত। একটু বলুন তো কি হয়েছে বিষয়টা। দেখুন, রোপা রুল 2009-এ নির্দিষ্টভাবে বলা আছে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে। 1982 = 100 এটাকে বেস ধরে 536 কে এআইসিপিআই থেকে হিসাব করতে হবে, যে পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটবে সেই পরিমাণ হারে দিয়ে দিতে হবে। এবং এই যে ফিফথ পে কমিশন, সেই ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশনেই বলা আছে যে বছরে দুবার করে ডিএ দেয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে দুবার করে ডিএ পান। এবং সেই একই জিনিস অ্যাডপ্ট করে রাজ্য সরকার, এবং সেই যে অ্যাডপশন অর্থাৎ ফিফথ পে কমিশনের যে রেকমেন্ডেশনের অ্যাডপশন করে যে রোপা রুল 2009 ফ্রেম করা হয় রোপা রুল, সে কথা কিন্তু নির্দিষ্টভাবে নোটিফিকেশনে বলা আছে। ফলে আজকে খুব পরিষ্কার যে রোপা রুলস 2009-এ যে কথা বলা রয়েছে যে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, সেইটি আজকে প্রতিষ্ঠা পেল সপ্তমবার। আপনি বলতে পারেন এটা অন্তর্বর্তীকালীন নির্দেশ যদিও বা, কারণ এর আগে আমরা 6 বার জিতেছি। স্যাটে জিতেছি, হাইকোর্টে জিতেছি, হাইকোর্টে 4 বার, স্যাটে 2 বার, সর্বমোট 6 বার জিতেছি। এই নিয়ে সপ্তমবার যেখানে অন্তর্বর্তীকালীন নির্দেশ হলো যে 25% দিয়ে রিলিজ করতে হবে এরিয়ার দিয়ে। কিন্তু মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে। আমরা আশা করবো 100% ডিএই পাবো, যেটা এরিয়ার রয়েছে। তার কারণ ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, এটা রোপা রুল 2009-এ বলা আছে। এবং সেই রুলটি ফ্রেম হয়েছে আমাদের আর্টিকেল 309-কে ইনভোক করে, সংবিধানের আর্টিকেল 309-কে ইনভোক করে যেহেতু ফ্রেম হয়েছে, সেটি একটি স্ট্যাটুটরি লিগাল রাইট। ফলে সেই রাইটকে কোনোভাবে ইনফ্রিঞ্জ করতে পারে না রাজ্য সরকার। কিন্তু তারা কি করছিলেন, তারা যেহেতু আমাদের আইনে এই প্রভিশন রয়েছে স্যাটের অর্ডারকে চ্যালেঞ্জ করা যায় হাইকোর্টে, হাইকোর্টে একটি জাজমেন্ট হলো সেটিকে পুনর্বিবেচনা করা যায় অর্থাৎ রিভিউ করা যায়, সেই প্রভিশন গুলো ইনভোক করে বিষয়টিকে প্রলম্বিত করেছেন। আর যত বেশি প্রলম্বিত করেছেন তত পরিমাণ বেড়েছে। সেই জন্য আজকে বলছেন না কোমর ভেঙে যাবে, 40,000 কোটি টাকা সর্বমোট রিলিজ করতে হবে, কোমর ভেঙে যাবে। আকুতি করে বলা যে যদি আমাদের একটু কম করে দিতে বলেন, প্রথমে আদালত বলেছিল 50%, তাদের কোমর ভাঙার এই কান্না শুনে আদালত যাই হোক সর্বশেষ 25% অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে, মামলার শুনানি হবে। এবং আদালত একথাও বলেছেন, খুব যথার্থভাবেই বলেছেন যে আপনার ফাইন্যান্সিয়াল ইনেবিলিটি সেটা কখনোই কর্মচারীদের যে ন্যায্য পাওনা তার প্রতিবন্ধকতা হতে পারে না, তার প্রতিবন্ধক হতে পারে না। আর এই রাজ্যের ক্ষেত্রে মেলা খেলার টাকা আছে, ওই রেড রোডে মহারানী বসে থাকবেন, তার সামনে ওই নৃত্য করবে, সেই নৃত্য দেখার জন্য টাকা আছে। এই সরকারটা কি শুধুমাত্র এন্টারটেনমেন্টের সরকার? শুধুমাত্র এন্টারটেনমেন্ট চলবে? মন্দির তৈরি হবে জনগণের করের টাকায়, ক্লাবরা খয়রাতি পাবে, আর এন্টারটেনমেন্ট হবে। মহারানী রেড রোডে মহারানীর মতো বসে থাকবেন, আর টলিউডের নায়ক নায়িকারা নৃত্য করবেন, উনি নৃত্য দেখবেন, নৃত্য দেখার জন্য টাকা খরচ হবে, মেলার জন্য টাকা খরচ হবে, খেলার জন্য টাকা খরচ হবে, ফুটবল কিনে তাতে লাত মারবে তার জন্য টাকা খরচ হবে। কোথায় উনি যাচ্ছেন মহারানীর মতো, সেখানে গিয়ে লোক লস্কর নিয়ে গিয়ে সেখানে সামিয়ানাটা গিয়ে মৎস্যব হবে, আর জনগণের করের টাকা নিয়ে মৎস্যব হবে, আর কর্মচারীরা হকের দাবি সে দিয়ে পাবেন না। এটা তো হতে পারে না। ধরুন আপনার বাড়িতে আপনি আয় করেন, আপনি প্রথমে কি করেন, সে আয়ের টাকায় প্রথমে আপনি চাল ডাল কেনেন। চাল ডাল কেনার বদলে তো নিশ্চিতভাবে আপনি সিনেমার টিকিট কেনেন না চাল ডাল কেনার বদলে। কর্মচারীদের বেতন হচ্ছে স্থায়ী খরচ চাল ডাল কেনার মতো, এইটা প্রথম হিসেব করতে হয় বাজেটে।
সেটা না করে প্রথমে সিনেমার টিকিট কিনেছে কি না, টলিউডের ওই নায়ক নায়িকার নৃত্য দেখতে হবে, মহারানীকে মৎসব দেখতে হবে, মৎসব করতে হবে, মেলা খেলা করতে হবে। মহারানীর মেলা খেলা আর মহারানীর এন্টারটেনমেন্টের জন্য খরচ হবে, অথচ কর্মচারীরা তারা যেই বলবে দিয়ে দিতে হবে আইন মোতাবেক, তখন বলবে কুকুরের মতো ঘেউ ঘেউ করো না। এই শব্দ কনফেডারেশনের এই যে যারা মামলাকারী রয়েছেন, মলয় মুখোপাধ্যায় সহ শ্যামলদা, যারা মামলাকারী রয়েছেন, আজ দীর্ঘদিন ধরে তারা লড়াই করছেন। সেই 2016 থেকে লড়াই শুরু করেছেন, আজকে 2025 সাল, 6বার জিতেছেন। তারপরেও তাদের হকের যে পাওনা, সেই পাওনা দেওয়ার বদলে একটার পর একটা ফোরাম ইউজ তার করে মানে আমি বিষয়টিকে যেটা বুঝতে প্রলম্বিত পারছি, করেছেন। কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ের উপরে তো যাওয়ার জায়গা নেই। যখন 25% অ্যালাউ করা হয়েছে, তার মানে তো মানে আদালতের যা মোটিভ সেটা পরিষ্কার, তার মানে 100% দিতে হবে। যখন 25% বলে দিয়েছে, নিশ্চয়ই। দেখুন, আদালতে যা আজকে আদালতের অবজারভেশন সেটা অত্যন্ত যথার্থ। আদালতের নির্দেশ হচ্ছে যে তারা এসএলপিটা খারিজি করে দিতেন, কিন্তু তারা মনে করেছেন যেহেতু অল ইন্ডিয়া র্যামিফিকেশন রয়েছে, কারণ দিয়ে এই বিষয়টি শুধুমাত্র এই সরকারের কর্মচারী নয়, প্রতিটি সরকার, ফলে এটা নিয়ে নিশ্চিতভাবে হিয়ারিং করবেন। কিন্তু রোপা রুলস 2009-এ স্পষ্টত বলা আছে। কারণ দেখুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের আইন দ্বারা পরিচালিত হয়, বিহারের সরকারি কর্মচারীরা বিহারের আইন দ্বারা পরিচালিত হয়। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে আইন রোপা রুল 2009, যেটা সেই সময় তৈরি হয়েছিল, সেখানে কিন্তু ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা লেখা ছিল। ফলে সেই যে লেখা শব্দবন্ধ, সেটা তো আর পরিবর্তন করতে পারবেন না। আচ্ছা, আমাকে একটা বিষয় পরিষ্কার করে দিন তো, এটা কোন সালে মানে কোন সালে চাকরিতে যুক্ত হওয়া পর্যন্ত কর্মচারীরা এই সুযোগটা পাবেন? দেখুন, রোপা রুল 2009 এটা বলবৎ হয়েছিল 2006 সাল থেকে। যেদিন এই রোপা রুল 2009টা বলবৎ হয়েছিল, সেদিনই 3টে নোটিফিকেশন হয়েছিল। একটা নোটিফিকেশন রোপা রুল 2009, আর একটা ক্লারিফিকেটরি নোটিফিকেশন ছিল। সেই ক্লারিফিকেটরি নোটিফিকেশন আজকে যদি আর্গুমেন্টটি শোনেন, তাহলে দেখবেন যে বেসিক্যালি সেখানে দেখবেন রাজ্য সরকারের আইনজীবী তিনি রুল 12 এর কথা বলেছেন। সেই রুল 12-এ এরিয়ার পেমেন্টের কথা বলা ছিল। এরিয়ার পেমেন্ট কোন সময়কাল পর্যন্ত দেবে না, সেই নোটিফিকেশনে বলা ছিল, ক্লারিফিকেটরি নোটিফিকেশনে 2006 থেকে 2008 পর্যন্ত তারা এরিয়ার ক্লেমটা দেবে না, এরিয়ার ডিএ দেবে না। 2008 থেকে 2009 পর্যন্ত কত শতাংশ হারে দেবে সেটা আরেকটি নোটিফিকেশনে লেখা ছিল, সেটা আপ টু 16% পর্যন্ত লেখা ছিল। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত, যখন রোপা রুলস 2009 বলবৎ ছিল, সেই সময়কালে যে যত পার্সেন্ট দিয়ে বকেয়া থাকে, যে ধরুন 2011 সালে জয়েন করেছে, 2011 সাল থেকে যত বকেয়া আছে সমস্ত পাবে। যে ধরুন 2012 সালে জয়েন করেছে, 2012 সাল থেকে যত বকেয়া আছে সমস্ত পাবে। যে ধরুন আগে জয়েন করেছে, সে 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত যত বকেয়া ডি আছে সবটাই পাবেন। রাজ্য সরকার তো অলরেডি হিসাব করে নিয়েছে, 2019 সাল পর্যন্ত 40,000 কোটি টাকার হিসাব করে নিয়েছে। না, 2019 সাল পর্যন্ত হিসেবটা। একদম একদম। তার কারণ হচ্ছে রোপা রুলস, এই যে 5th পে কমিশনের রেকমেন্ডেশন, তারপরে 6th পে কমিশনের রেকমেন্ডেশন হয়েছে, এবং তার 6th পে কমিশনের রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে রোপা রুল 2019 হয়েছে। এই সরকার, এটা বুঝতে হবে, এই সরকার কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে ডিএ দেবে না বলে রোপা রুল 2019-এ কোনো ডিএর প্রভিশন রাখেনি। কিন্তু আগের সরকার তারা ডিএর প্রভিশন রেখেছিলেন, বামফ্রন্ট সরকার। সেই জন্যই আমরা আদালতে মামলা করে এটা বলবৎযোগ্য আইনসঙ্গত অধিকার বলে প্রতিষ্ঠা করতে পারলাম। মমতা ব্যানার্জি নিজে ক্ষমতায় এসে যে তিনি ছল চাতুরি করে এই ডিএর প্রভিশনটি রোপা রুলসে রাখেনি। ওকে, তিনি দেখেছেন যদি প্রভিশন রাখি তাহলে আমাকে এআইসিপি অনুযায়ী দিতে হবে, তিনি এটা রাখেননি। সেই জন্য আপ টু 2019 পর্যন্ত রোপা রুল 2019 নিয়ে এই মামলাটি ছিল না, রোপা রুল 2009 নিয়ে মামলা ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে তিনি কর্মচারীদের প্রাপ্য ডিএ না দেওয়ার জন্য এত বকেয়া ডিএ হয়ে গেছে। আজকে বলছেন কোমর ভেঙে যাবে। আসলে কোমর তো ভাঙবেই। আপনি যদি ওই চাল ডাল কেনার বদলে আপনি যদি সিনেমার টিকিট কাটেন এবং অন্যান্য ওই সন্ধ্যাবেলার খাবার খান, তাহলে যা হওয়ার তাই হবে। কিন্তু কোমর ভাঙতে তো আরো অনেক বাকি আছে। যেভাবে আপনারা লড়ছেন সুপ্রিম কোর্টে, আমি তো বলছিলাম যে এসএসসির এটা হলো, তারপরে ডিএ হলো, আরো সব কত কি আছে, মানে আর কত রকমের ধাক্কা আপনারা দেবেন কি মনে হচ্ছে? সুপ্রিম কোর্টে তো আপনারা যাচ্ছেন, আরো কি সব আছে ধাক্কা দেওয়ার মতো? অপেক্ষা করুন, দেখুন, এখনো প্রাইমারি অনেক কিছু বাকি রয়েছে, অপেক্ষা করুন। আর উনি যে এই যে হঠাৎ করে আবার সব ঘোষণা করেছেন, ভাতা দেবেন আর দেবেন, গ্রুপ সি গ্রুপ ডি, হঠাৎ করে যে যাদের চাকরি বাতিল, কোত্থেকে আইন পাচ্ছেন? উনি মানবিক হয়ে যাচ্ছেন, এগুলো নিয়ে কিছু হবে নাকি?
দেখুন, আমি ভাতার ব্যাপারে বলি, উনি যদি ভাতা দেব বলেন যে বঞ্চিতদের, তাহলে এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় সর্বমোট ক্যান্ডিডেট ছিল 31,21,715 জন। প্রত্যেককে ভাতা দিতে, কারণ প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই বঞ্চিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি পরায়ণতার জন্য, তার অকর্মণ্যতার জন্য। প্রত্যেককে ভাতা লাগবে, প্রত্যেকেই যোগ্য, সেই জন্য অ্যাডমিট কার্ড পেয়েছিলেন। যার যার অ্যাডমিট কার্ড আছে তাদের প্রত্যেককে ভাতা লাগবে প্রতি মাসে অ্যাজ এ কম্পেনসেশন। ভাতা বলবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিগ্রস্ত এই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করেছে এবং তারা এই প্রতিষ্ঠানগুলোকে চালাতে সাহায্য করেছে। মানে ফলে আপনি এই যে বলছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছেন তার ফলে বঞ্চিত হয়েছেন, হুম, প্রত্যেককে টাকা দিতে হবে। মানে এই যে গ্রুপ সি গ্রুপ ডি যাদেরকে চাকরি চলে গেছে, যেটি 20,000 25,000 করে দেওয়ার কথা বলেছেন, আপনি বলছেন যে ওই যারা যোগ্যের লিস্টে ছিল প্রত্যেকের জন্য দিতে হবে, তো সেটা করতে তো আবার মামলা করতে হবে তাহলে তো। দেখুন দেখুন উনি দেন, তারপরে দেখবেন কি হয়। মানে ওনাকে দিতে বলুন, উনি ভালো করে জানেন এর পরিণতি কি হবে। কিন্তু উনি এটা কেন বলছেন, উনি কারণ একটাই, উনি দেখেছেন যদি আমি এটা না বলি, এরা বেসিক্যালি এদের কাছ থেকে তো টাকা নিয়েছিল, এরা তো টাকাগুলো ফেরত চাইবে, সেই জন্য উনি ভয়ে এটা বলে রাখতেন, দিয়ে বলবেন দেখুন আদালত আটকে দিয়েছে। দেখুন, আমরা খুব পরিষ্কার ভাবে বলছি, দিতে হলে ভাতা সকলকে দিতে হবে। যারা বঞ্চিত অ্যাডমিট কার্ড যাদের আছে তাদের প্রত্যেককেই যোগ্য, তাদের প্রত্যেককেই দিতে হবে। আর না হলে কাউকে নয়, না হলে প্রত্যেককে দিতে হবে। আচ্ছা আদালতের নির্দেশ মেনে কাউকেই দেওয়া যায় না। আচ্ছা, তাহলে কি কি বলবেন শেষে শামীম সাহেব? ধীরে ধীরে কি মমতা ব্যানার্জির সব জায়গা কি মানে বন্ধ হয়ে আসছে, সব ক্লোজ হয়ে আসছে একটার পর একটা? না, সুপ্রিম আমার কোর্ট পর্যন্ত তো সব আহ, দেখুন, আমার একটা ওনার একটা মন্তব্য আমার খুব কানে লেগেছিল। উনি পদত্যাগ করতে চেয়েছিলেন, বলে চাইলে আমি পদত্যাগ করে দেবো, কিন্তু আমরা ওকে ছাড়বো না, ওনাকে পদত্যাগও করতে দেবো না। এবং আমরা গভীরভাবে অবজারভেশনে রেখে দেবো যে কালীঘাটে থেকে উনি কোনোভাবে যাতে রাতের অন্ধকারে দেশত্যাগ না করে যান। ওনাকে পদত্যাগও করতে দেবো না, ওনাকে দেশত্যাগও করতে দেবো না। ওনার হাত থেকেই ডিএ নেব, ওনার হাত থেকেই ভাতা নেব, এবং 31শে ডিসেম্বরের মধ্যে এই যে যোগ্য ছেলে মেয়েদের চাকরিও নেব। কারণ উনি ভোট চেয়েছিলেন, আমাদের দেশে রাইট টু রিকল নেই, ওনাকে জনগণ ভোট দিয়েছে, 26 সাল পর্যন্ত ওনার টার্ম রয়েছে। ওনার হাত থেকেই আমরা ডিএ নেব, ওনার হাত থেকেই আমরা চাকরি নেব, এবং ওনার হাত থেকেই আমরা ভাতাও নেব। অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু প্রত্যেকের জন্য উনি যা বলবেন, উনি যা মুখ থেকে বের করেছেন প্রত্যেকটাই আমরা আদায় করে ছাড়বো। তার কারণ হচ্ছে এই লড়াই চলবে। যেভাবে উনি প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করেছে, যেভাবে উনি চেয়েছিলেন যে এই দুর্নীতিগ্রস্ত করে ব্যক্তির স্বার্থে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করব, সেটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। এবং উনি যে আমাদের দেশে যেহেতু রাইট টু রিকল নেই, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ওনাকে 5 বছরের টার্ম পূরণ করতেই হবে এবং সমস্ত কিছু দিয়ে যেতে হবে ওনাকে। ওনার পাপের প্রায়শ্চিত্ত ওনাকেই করে যেতে হবে, না আমরা সব ছাড়বো না। সব তো নেবেন বলছেন, তাহলে দেবেন কি উনাকে? তারপরে 26 সালের পরে বিসর্জন, মানে না, এরকম কি কোনো 26 সালের পরে আশঙ্কা, জনগণ বিসর্জন। এরকম কি কোনো আশঙ্কা আমরা আছে নাকি যে দেশত্যাগ উনি করতে দেবো না, পালাবেন? ওনাকে পদত্যাগ। না, আপনার কি আশঙ্কা আমার আছে দেশত্যাগ দেশত্যাগ করতে মনে পারেন? হচ্ছে, আমার মনে হচ্ছে উনি উনি পদত্যাগ করতে, না, দেশত্যাগ করতে পারেন আমার এরকম আমার মনে আমার হচ্ছে। পদত্যাগ যেভাবে উনি বলেছিলেন, পাশের পাশের একটা দেশের একজন রাষ্ট্রনায়িকা, তার তো এই হিস্ট্রি রয়েছে। ফলে উনি সেটা ফলো করতে পারেন, সেই জন্য আমাদের অবজারভেশনে রাখতে হবে যে অবস্থা হচ্ছে। উনি তো যেভাবে পদত্যাগ করতে চাইছেন সেটা তো আমরা করতে দেবো না। ফলে উনি সেটা সেই সম্ভাবনা তৈরি হতে পারে, সেই জন্যই আমরা দেশত্যাগও করতে দেবো না, পদত্যাগও করতে দেবো না, সে কথা আমি অনেক আগে থেকেই বলে আসছি। ওকে, আপনি তো এখন দিল্লিতে আছেন, নিশ্চয়ই ফিরবেন। আপনারা লড়াইটা চালাচ্ছেন, তাতে অনেক কিছু সামনে আসছে, দুর্নীতি প্রকাশ পাচ্ছে এবং অনেক কিছু বিচার তো আমরা দেখতে পাচ্ছি। লড়াই চালিয়ে যান, ন্যায্য সবকিছু হোক সেটা আমরা চাই, যোগ্যদের চাকরি বজায় থাক সেটা আমরা চাই, আর যারা অযোগ্য, যারা 2 নম্বরই করছেন, করতে সাহায্য করেছেন, তাদের বিসর্জন হোক সেটাও আমরা চাই। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। দর্শক ধন্যবাদ আপনাকে, আপনার প্রতিবার। দর্শক শুনলেন, ফিরদৌস শামীম দিল্লিতে রয়েছেন। আজকে ডিএ মামলার একটা অর্ডার, অন্তর্বর্তীকালীন অর্ডার হয়েছে। আরো অর্ডার অনেক কিছু বাকি রয়েছে, যেটা বললেন যে আমরা খুব নজর রাখবো কালীঘাট থেকে উনি পালাতে না পারেন, সব আদায় করে ছাড়বো, আর তারপরে ওনাকে তো বিসর্জন দেওয়া হবেই। দর্শক বলবেন যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।